বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সদস্য জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরব, এরপর আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে বিষয়টি আমি একটু তুলে ধরতে চাই, যে তথ্যটি, তা হচ্ছে ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও কিছু কথা বলেছেন এবং কিছু প্রশ্ন আসলে তিনি রেখেছেন, আমি একটু সেটা তুলে ধরি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে, তথ্যের ওপর বসে থাকার কিছু নেই। এটার অর্থ অন্ধের মতো বসে থাকা, ভেতরে গিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন, তাতে ওরা যা বলছে তা কি মিথ্যা প্রচার, না আমরা যা বলছি তা মিথ্যা প্রচার, সত্যটা কোথায়। পরবর্তী যে তথ্যটি রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত 27 দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধান সহ 28 রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ। এটি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানিয়েছেন, এবং তিনি আরও জানিয়েছেন যে এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নের বিষয় নিয়ে, জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিষয় নিয়ে, আরও নানা বিষয় নিয়ে, টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, এগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরবর্তী যে তথ্যটি রয়েছে তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য চেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না। ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের রাজনীতিক, নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারেন না। এরপর আমি একটু আরও দুই একটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। এবং দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এরপরে আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর উদ্যোগ নেয়ার কথা আগে বললেও এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের ভূমিকা নেয়ার সময় এখনো আসেনি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিং ছিল, সেখানে মুখপাত্র রফিকুল আলম তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অংশীজন নয়, অন্যান্য মন্ত্রণালয় এক্ষেত্রে জড়িত। এবং যেটি কোড আনকোড যেটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশে, তা হচ্ছে যে আমাদের রোল প্লে করার সময় এখনো আসেনি, আমাদের রোল প্লে করার সময় যখন আসবে তখন আমরা সেটা করব। এবং সবশেষ আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি, তা হচ্ছে, সম্প্রতি ধারাবাহিক নির্যাতন, নিপীড়নের সঙ্গে মিথ্যা মামলায় হয়রানিতে ধর্মীয় সংখ্যালঘুরা অতিষ্ঠ দাবি করে এ অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামের একটি সংগঠন। বৃহস্পতিবার তারা একটি সংবাদ সম্মেলন করে, সেখান থেকে অভিযোগ করা হয়। এবং এই সংগঠনের যে আহ্বায়ক আইনজীবী লাকি বাসার, তিনি বলেন, সারা দেশে যেসব ঘটনা ঘটেছে এরপর আবার নামে বেনামে মিথ্যা মামলা দিয়ে সংখ্যালঘুদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা মামলার অবস্থা থেকে মুক্তি চাচ্ছি। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আলোচনায় আমাদের দুজন আলোচকের সাথে। আমি একটু প্রথমে যেতে চাই রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই,
যেমনটি দেখলাম যে ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ছিল এবং বৈঠকে তিনি নিজেই আসলে কতগুলো প্রশ্ন রেখেছেন অথবা কতগুলো প্রসঙ্গ তুলে ধরেছেন। আমরা যদি আবার একটু বলি যে তথ্যের উপর বসে থাকার কিছু নিয়ে তিনি বলেছেন, এটা অন্ধের মতো বসে থাকা, ভিতরে গিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে, তথ্যের গরমিল আছে কিনা, আমরা যা বলছি তা কি মিথ্যা প্রচার নাকি অন্যরা যা বলছে। এই যে যিনি যে প্রশ্নগুলো রেখেছেন প্রধান উপদেষ্টা, শুরুতে আমি বললাম, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, এই যে যেই বিষয়গুলো নিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ইস্যু করে যেই ঘটনাগুলো অথবা যেই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে, সরকার কি আসলেই ভেতরে গিয়ে দেখছে বিষয়গুলো এক, এবং এই যে সত্য মিথ্যার মধ্যে যে গ্যাপটা, যে ব্যবধানটা, এই জায়গাটা কি দেশে বিদেশে তুলে ধরতে পারছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাই। আমরা যত দুর্দশার মধ্যেই থাকি না কেন, যত দুর্গতির মধ্যেই থাকি না কেন, স্বপ্ন তো আমাদের বাংলাদেশটাকে ঘিরে। এই দেশটাকে আমাদের এই দুর্গতির হাত থেকে রক্ষা করতে হবে, এই দুর্দশার হাত থেকে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে। এবং সেটা করতে গিয়ে বারবার আমরা আন্দোলনে আসি, কখনো বিজয়ী হই, কখনো হেরে যাই, কখনো বিজয় আমাদের হাত থেকে ফসকে যায়, কখনো কখনো বিজয় হয়তো অধরাও থেকে যায়। তারপরেও তো আমরা লড়ছি। এরকম লড়তে লড়তে এবার একটা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 15 বছরের একটা শাসনের অবসান হতে দেখলাম। একটা স্বাধীনতার পরে একটা ট্রান্সফার অফ পাওয়ারটা হওয়ার কথা ছিল পিসফুলি, হওয়ার কথা ছিল নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটাকে প্রায় অসম্ভব করে ফেলা হয়েছে, যে কারণে আসলে কোনো উপায় ছিল না। মানে ক্ষমতা থেকে কাউকে সরানোর জন্য বল প্রয়োগ করা ছাড়া আর উপায় ছিল না। বল প্রয়োগের দুটো দিক, একটা হচ্ছে সামরিক অভ্যুত্থান আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। আমরা সামরিক অভ্যুত্থানকে কখনোই সমর্থন করি নাই, গণ অভ্যুত্থানেই শেষ বিকল্প ছিল এবং সেই বিকল্পের পথেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে যাওয়ার একটা সূচনা হলো। এখন এই সময় দাঁড়িয়ে আমরা কতগুলো ঘটনা দেখলাম। আমরা তো ফ্যাসিস্ট সরকারকে ঘটিয়েছিলাম। ফ্যাসিস্ট তো ব্যক্তি না, এটার ফ্যাসিস্ট একটা মনন। আমি সেরা, আমি সর্বোচ্চ, আমার কথায় আইন, আমি যা বলবো তাই হবে, এটা যেমন ব্যক্তিকে স্বৈরাচারী করে তোলে, এইটা আবার যে মনোভাব মানুষের মধ্যে ছড়িয়ে দেয় সেটা মানুষকে একটা ফ্যাসিস্ট মননও তার মধ্যে তৈরি করে। এটা গোত্র নিয়ে হতে পারে, বর্ণ নিয়ে হতে পারে, ভাষা নিয়ে হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে। যে কারণে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্যের যেটা যদি কথা বলি আমরা, সেটা বলা হয়েছিল যে পার্থক্য নিয়েও ঐক্যবদ্ধ থাকবার একটা সংস্কৃতি। আমাদের মধ্যে এটা ছিল যে কখনো কখনো আহ যে বলে ঐক্যের একটা সৌন্দর্য আছে, পরমত সহিষ্ণুতা এবং মতকে যাচাই বাছাই করা। প্রথমে ভিন্ন মতকে সহ্য করা, দ্বিতীয়ত যাচাই বাছাই করে সত্যে উপনীত হওয়া। আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তথ্যের গরমিল আছে কিনা সেটাও আমাদের যাচাই করে দেখতে হবে, কিন্তু আমাদের এখানে তো তথ্যকে কখনো কখনো অস্ত্রের মতো ব্যবহার করা হয়। যাচাই করার সুযোগ পাওয়ার আগেই ওই তথ্যের কথা বলে হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, অথবা পার্সোনাল অ্যানিহিলেশন হয়, কারোর চরিত্র হনন করা অথবা তাকে ব্যক্তিগতভাবে হত্যার মতো ঘটনা আমরা দেখেছি। এবং এগুলো আমাদের যে এখানে ঘটেছে সেই বেদনাময় ইতিহাসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা শুধু এখন নয়, সবসময় আমরা দেখেছি যে তথ্যকে কখনো কখনো মানুষের যুক্তির জায়গায় নিয়ে আসার চাইতো তথ্যকে ইউজড অ্যাজ এন উইপন, অস্ত্র হিসেবে ব্যবহার করে মানে প্রতিপক্ষকে হনন করার চেষ্টা। সে কারণে যে কোনো তথ্য আসলে একটু ধৈর্যটা ধরতে হবে। তো আসলে ঘটনাটা হয়েছিল কি এরকম, একটু যাচাই করে দেখি না কেন? এই যাচাই করে দেখবার জন্য যে পরিবেশ লাগবে সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, আর যাচাই করার জন্য যে সময় লাগবে সেটা কেন বলি গণতান্ত্রিক সহিষ্ণুতা। এই দুটোই আমরা খুব প্রত্যাশা করি যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে এটা আসবে, কিন্তু সাম্প্রতিক সময় তারও কিছু ব্যত্যয় ঘটেছে। এখন যে বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। সত্য কখনো কখনো মানে মিথ্যার আড়ালে চাপা পড়ে যায়, সত্যটা খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে তো প্রশাসনের একটা ভূমিকা পালন করতে হবে। ভারত আজকে যে ঘটনাটা ঘটালো কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো, সেখানে যদি আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা আর একটা প্রতিবেশী দেশের পতাকাকে অপমান করে,
কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছুড়লে কি হয়? সে ঢিল ছুড়লে আমার কাচের ঘরেও তো আঘাত করে। তার প্রতিক্রিয়ায় আবার ভারতেও যেরকম ঘটনা ঘটলো, আমাদের জাতীয় পতাকা অবমান করা, এবং সবশেষে যে জিনিসটা ঘটলো, ভারতের রাষ্ট্র, জনগণ কখনো কখনো ভুল করতে পারে, তো রাষ্ট্রের তো ভূমিকা থাকা উচিত জনগণকে ভুল থেকে বিবৃত করা, তাদেরকে সত্যের পথে নিয়ে আসা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসে আক্রমণ করা, আমাদের পতাকায় অগ্নিসংযোগ করা, এগুলো যে ঘটতে পারলো, এগুলো তো প্রথমত জেনেভা কনভেনশনের বিরুদ্ধে। দ্বিতীয়ত ভারত রাষ্ট্রটা এত দুর্বল রাষ্ট্র না, সে কেন কিছু মানুষের ওই আপাত বিক্ষোভকে কখনো কখনো প্রশ্রয় দিল, অথবা সেটা কিভাবে আমাদের জনগণের অনুভূতিতে আঘাত করার মতো একটা সুযোগ করে দিল। এবং তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনাটাও আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি একটু মাঝখানে জাস্ট আপনাকে বলে রাখি যে সেটাই। জি ফলে এগুলো কিন্তু উচিত ছিল যে এগুলোকে খুব কঠোর হস্তে দমন করা। এটা আমাদের দেশ থেকে আমাদের যেটুকু ব্যত্যয় হয়েছে, আমাদের সেটা নিয়ন্ত্রণ করতে হবে, ভারতের ওটা নিয়ন্ত্রণ করা উচিত। দুটো কারণে উচিত। একটা হলো যে, একটা কিন্তু দারুণ খেয়াল করে দেখুন যে আমরা তো এই ভূখণ্ডটা একটা দারুণ একটা ঐক্যের ভূখণ্ড। কিরকম? এখানে আমাদের আহ হিন্দু ধর্মের বাতাবরণের মধ্যে, মানে সনাতন ধর্মের বাতাবরণের মধ্যে বুদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছে। এখানে খ্রিস্ট ধর্মের অনুসারীরা এসেছিলেন, তারপরে আবার মুসলমানরা এসেছে। ফলে পৃথিবীর যে চারটা যদি বলি, বেশিরভাগ মানুষ অনুসরণ করে এই ধরনের ধর্ম যদি বলি, যেটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, চার ধর্মের মানুষ এই ছোট্ট একটা দেশে আমরা বসবাস করি। আমাদের এখানে 50টার উপরে ছোট বড় নানা ধরনের জাতিসত্তা আছে। আমাদের এখানে ভাষার কি অপূর্ব বৈচিত্র্য আছে আমাদের, এবং বৈচিত্র্যের মধ্যে আমাদের সহজতা। আমাদের খাদ্যাভ্যাসের কি দারুণ বৈচিত্র্য আছে। যেমন যদি জি আপনাকে বলি যে জি একটা চা রাজিকুজ্জামান খেতে, রতন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু জহিরুল ইসলাম মুসার কাছ থেকে ঘুরে আসি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আবার শুনবো। আমি একটু জহিরুল ইসলাম মুসা আপনার কাছে আসতে চাই, যেই বিষয়টি নিয়ে আমি যেমনটা বলছিলাম অনুষ্ঠান শুরুতে, যে সম্প্রতি ধারাবাহিক নির্যাতন নিপীড়নের সঙ্গে মিথ্যা মামলা হয়রানিতে ধর্মীয় সংখ্যালঘুরা অতিষ্ঠ দাবি করে তারা পরিত্রাণ চেয়েছেন। এটা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামে একটি সংগঠন, তারা আসলে সংবাদ সম্মেলন করেছে। এবং আমি একটি ঘটনা একটু ছোট করে তুলে ধরি। এটি বাংলা স্থানীয় সময় বুধবার গতকাল আসলে এটি এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন নিশ্চয়ই যে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার একটি গ্রামে ও বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানে হামলা ভাঙচুর ও লুটপাট চালানোর পরদিন সেখানে সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন এবং সেখানে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই যে অভিযোগ সংগঠনটির, এবং অনেকেই অভিযোগ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটি আসলে যতটা হচ্ছে তার থেকে বেশি বাড়িয়ে বলা হচ্ছে, অথবা আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সুযোগ সন্ধানী একটা গোষ্ঠী তারা প্রতিপক্ষকে বা তার প্রতিহিংসাবশত প্রচুর মানুষকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে তার সাথে হয়তো পুরনো কোনো শত্রুতা ছিল, অথবা কোনো জায়গা জমি নিয়ে সমস্যা ছিল, এরকম ব্যক্তিদেরকেও এই গণহত্যার নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় নির্বিচারে তাদেরকে আসামি করা হয়েছে। এখন এই আসামি করাটা কিন্তু শুধুমাত্র কোনো সংখ্যালঘুকে টার্গেট করে বিষয়গুলো ঘটেনি। বিষয়গুলো ঘটেছে নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসা, অথবা প্রতিশোধ পরায়ণতা, অথবা একটা সুযোগ নেয়া। এবং আমরা এমন রিপোর্টও দেখেছি যে যিনি বাদী হয়েছেন তিনি এই মামলা যাদেরকে আসামি করছেন তাদেরকে তিনি চিনেন না, অথবা পরবর্তীতে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে তিনি একটা টাকার বিনিময়ে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করছেন। অর্থাৎ আমার প্রথম উত্তরটা, আপনি যেটা জানতে চেয়েছেন, সেটা আমার অবস্থানটা হলো যে নির্বিচারে যে মামলা হচ্ছে সেটা কোনো সংখ্যালঘুকে আলাদা করে টার্গেট করে এই মামলাগুলো হচ্ছে না। এটা স্পষ্টতই এই 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রচুর একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, সেটার মধ্যে সবাই লুকায়িত আছে, আমাদের লোকজনই লুকায়িত আছে, আমাদের প্রতিবেশীরাই লুকায়িত আছে। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মামলাগুলোতে নির্বিচারে অনেক নিরীহ মানুষকে আসামি করছেন। সেখানে সংখ্যালঘুদের আলাদা করে আকৃষ্ট করা হচ্ছে না বলেই আমি বিশ্বাস করি। দ্বিতীয় যে বিষয়টি সুনামগঞ্জে এসেছে, এটি এটি এই ঘটনা তিনি যে অভিযোগ করেছেন, এটি আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে একটি ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেখানে অনেক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যেহেতু এই অভিযোগটি এসেছে, প্রশাসনের প্রথম কাজ হচ্ছে যে এই বিষয়টি প্রথমত তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা,
এবং দ্বিতীয়ত খুব দ্রুত একটা তদন্তের মাধ্যমে এই বিষয়টির একটি রিপোর্ট পেশ করা, যেখানে আমরা দেখতে পাবো যে এই ঘটনার পিছনে কারা জড়িত ছিল। সেখানে যদি কোনো পক্ষ জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়ার আমরা আহ্বান জানাবো। অতীতে আমরা যখন এই ধরনের ঘটনা আমরা দেখতাম, আমাদের ওই যে ভয় একটা মনের ভিতরে ঢুকে গেছে যে এর আগেও আমরা যখন এই সংখ্যালঘুদের উপর আক্রমণাত্মক ঘটনাগুলো দেখতাম, সেটা আওয়ামী লীগের আমলেই হোক বা অন্য আমলেই হোক, সেখানে কিন্তু দেখা যেত যে একটি নির্দিষ্ট গোষ্ঠী, অর্থাৎ স্পষ্ট করে বললে যে এই আক্রমণের ফলে যে পরিস্থিতিটা তৈরি হতো, সেই পরিস্থিতি থেকে সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করতো আওয়ামী লীগ। এখন আবারও সেই একই সময়ে একই পরিস্থিতি, তারা কেউ ফ্যাসিবাদী দোসর যারা এদেশে রয়ে গেছে তারা কেউ এটার সাথে জড়িত কিনা, অথবা বাংলাদেশের যারা এখন বিভিন্নভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা করছেন তারা কেউ জড়িত কিনা, এটি আমাদের বক্তব্য হচ্ছে এটি সুস্পষ্টভাবে তদন্ত হোক এবং তাদেরকে এটি বের করা হোক, বের করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে এই প্রশ্নটি নিয়ে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় ঐক্যের চেষ্টা, এটি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি একটি রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় আছেন, আপনি কি এমন কোনো শঙ্কা আপনার মধ্যে কাজ করছে কিনা যে জাতীয় ঐক্য নিয়ে আপনার মধ্যে কোনো শঙ্কা আছে কিনা, অথবা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমত জাতীয় ঐক্যের তো সম্ভাবনাই নাই, ফলে শঙ্কা হওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে একটা জাতীয় বিশেষ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন সবাইকে, যে এই পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যাটা মোকাবেলা করতে পারি। এটা একটা একটা নির্দিষ্ট ঘটনায়। আর যদি ঐক্য করতে হয় তাহলে একটা রাজনৈতিক লক্ষ্য থাকবে, তাই না? রাজনৈতিক লক্ষ্য ছাড়া কি ঐক্য হয়? তা সেক্ষেত্রে তো তাহলে আলোচনা করতে হবে কোন কোন দল মিলে তারা জাতীয় ঐক্য গঠন করবে, জাতীয় ঐক্যের লক্ষ্য কি হবে, তার কাজের পরিধি কি হবে, সেখানে কোন রাজনৈতিক পদ্ধতি তারা অনুসরণ করবেন, এগুলো তো একটা বিস্তৃত আলোচনার বিষয়। ফলে এটাকে কনফিউজ করার কোনো দরকার নেই। গতকালের বৈঠকটা ছিল এই যে সাম্প্রতিক উন্মাদনার যে একটা হাওয়া বইছে, ভারত থেকে ক্রমাগত যে অপপ্রচারের প্রশ্ন এসেছে এবং ভারতের সাম্প্রদায়িকতা যে বাংলাদেশেও সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করছে, এবং দুই দেশের সাম্প্রদায়িক শক্তির এই উন্মাদনা আমাদের দুই দেশের সাধারণ জনগণের যে শান্তি স্বস্তিটাকে নষ্ট করে দেবে, এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা কি আমাদের দেশের জনগণকে এইখানে বলবো না যে আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ আছি? আমাদের সবার আগে আমার প্রতিবেশী, আমার স্বজন, হ্যাঁ, আর ভারতকে কি আমরা এই বার্তাটা দেব না যে এই যে একসময় ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে ভারতবর্ষকে বিভক্ত করে শাসন করেছিল, তোমরাও কি আমাদের দেশে এই ধরনের প্রয়োগ করতে চাও? আর সবচেয়ে বড় যে মেসেজটা আমরা দিতে চাই, বাংলাদেশের অভ্যন্তরে যে ক্রাইসিস গুলো আছে, এটা বাংলাদেশের জনগণকে এটা ফেস করা উচিত, মোকাবেলা করা উচিত। আমরা কি কখনো বলেছিলাম যে নাগাল্যান্ডে এই ঘটনা ঘটছে, সেখানে এখন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, ত্রিপুরায় এই ঘটনা ঘটেছে সেখানে আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, কিংবা কাশ্মীরে এই ঘটনা ঘটছে, আমরা তো সে ব্যাপারে বলি নাই। একটা তো প্রতিবেশীরও তো একটা স্বাভাবিক সৌজন্য থাকে, একটা একজনের ঘরে আরেকজন তো ইচ্ছা করলে উকি দেয় না, একটা সাধারণ নাগরিক সৌজন্য তো থাকে। আর রাষ্ট্রে রাষ্ট্রে আধুনিক রাষ্ট্রগুলো তারা যখন একটা প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে মেনে নেয়, সেখানে শক্তি প্রধান হয়। শক্তি প্রধান হলে তো বড় দেশের পাশে আর ছোট দেশ থাকতে পারতো না। কিংবা ইউরোপের এই 27-28টা দেশ, তারা একই রকমের আবহাওয়ার মধ্যেও তাদের জাতিগত বিভক্তি সত্ত্বেও তারা একসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারতো না। প্রত্যেকের প্রতি সমমর্যাদার একটা আচরণ প্রকাশ করে। ভারতের কাছেও আমরা এটা কি প্রত্যাশা করতে পারি না যে আমরা ভারতের একটা প্রতিবেশী, আমাদের সঙ্গে ভারতের আচরণটা যেন একটা শুধুমাত্র আমরা বন্ধুত্ব চাই না, অন্তত মর্যাদাপূর্ণ তো চাই। সেইটা এই মেসেজটা দেওয়ার জন্য কালকে হওয়া, এটাকে একদম জাতীয় ঐক্য হয়ে গেল, জাতীয় ঐক্যের সরকার হয়ে গেল, এরকম একটা ধোয়া তোলাটাও ঠিক নয়। আবার জাতীয় ঐক্যকে এত ঠুনকো বানিয়ে ফেলাটাও ঠিক। এটা হলো ইস্যুকে কেন্দ্র করে একটা জাতির মধ্যে যে আকুতি তৈরি হয়, যে আসুন না আমরা সবাই মিলে প্রবলেমটা ফেস করি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, শরীয়তের বিরোধী আন্দোলনের মধ্যে নানা বিভক্তি ছিল, তারপরে যখন মিরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, তখন আমরা কিন্তু 22 ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধ হয়ে বলেছিলাম যে ভারতে দাঙ্গা হতে পারে কিন্তু বাংলাদেশে এমন হতে দেব না। কিংবা যখন বাবরি মসজিদের উপর হামলা হয়েছিল, তখন কিন্তু আমাদের এখানে আমরা সমস্ত ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তখন আমরা দাঁড়িয়েছিলাম যে ভারত মসজিদ ভেঙেছে বলে আমাদের বাংলাদেশে আমরা মন্দিরের উপর হামলা হতে দেব না। তো এটা হলো একটা ন্যাশনাল স্পিরিট, যে আমি আমার দেশে
আমার দেশের জনগণকে আমার দেশের মানুষ মনে করি, নাগরিক মনে করি। তো ফলে এই মেসেজটা আমরা দিতে চেয়েছি। এটাকে বাকশাল বানানোর চেষ্টা করলেও হবে না, অথবা এটাকে একেবারে গুরুত্বহীন ভাবাটাও ঠিক হবে। এই মেসেজটা আবার ভারতের কাছেও চলে গিয়েছে, যে তারাও বুঝেছে যে অন্তত এই প্রশ্নে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিও আছে, সংযমও আছে। জি, রাজিকুজ্জামান রতন, জি জি ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনা করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি, রাজিকুজ্জামান রতন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে যে যেমনটি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সেখান থেকে প্রশ্নটি করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর উদ্যোগ নেওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নেওয়ার সময় হয়েছে বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ। এটি বাংলাদেশের মানুষের একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এই গণ অভ্যুত্থানটা যখন সংগঠিত হলো, তার আগে যে লম্বা সময় ধরে এখানে গণহত্যা হয়েছে, দীর্ঘদিনের যে গুম খুন হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, সাধারণ মানুষকে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেটার জন্য বাংলাদেশের মানুষ একটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে আশা করছেন, এবং সেখানে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই অভিযোগের সবচেয়ে প্রধান অভিযুক্ত তিনি। এখন তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে যে প্রচলিত যে আদালতগুলো রয়েছে, সেখানেও মামলা দায়ের হয়েছে। এখন প্রশ্নটি দেখা দিয়েছে, তিনি যেহেতু পালিয়ে চলে গেছেন এবং তিনি কোন স্ট্যাটাসে ইন্ডিয়াতে তিনি রয়েছেন সেটিও কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়, কারণ আমরা যতদূর জানি যে তার পাসপোর্টও ইতিমধ্যে বাতিল হয়েছে। ভারত তাকে ইতিমধ্যে কোনো রাজনৈতিক আশ্রয়েরও ব্যবস্থা করেনি। তাহলে কোন অবস্থানে বা কোন আইনি মর্যাদায় তিনি সেখানে রয়েছেন, এবং সেখানে থেকে তিনি আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছেন, কিছু মানুষকে উস্কে দিচ্ছেন, এই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে কিন্তু একটি তীব্র ক্ষোভ ইতিমধ্যে রয়েছে। এখন তাকে ফিরিয়ে আনার জন্য আসলে বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে জড়িত। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই দুইটি মন্ত্রণালয় ভারতের কাছে একটি অনুরোধ পাঠাতে পারে যে তোমার দেশে এই অভিযুক্ত তিনি লুকিয়ে আছেন, অথবা এই সাজাপ্রাপ্ত ব্যক্তি তিনি লুকিয়ে আছেন, তাদেরকে তুমি আমাদের কাছে হস্তান্তর করো। এটি একটি আইনি প্রক্রিয়া আছে। এছাড়া আরেকটি আইনি প্রক্রিয়া রয়েছে যে ইন্টারপোলের মাধ্যমে তার সাজা ওয়ারেন্টটা সাজা বা তার যে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট সেটি কার্যকরের ব্যবস্থা করা। আমরা দেখেছি যে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে বলে আমরা শুনেছি, কিন্তু সেটির অগ্রগতি আমরা দেখিনি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক এই পর্যায়ে যে বক্তব্যটা দিয়েছে যে ঠিক এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত হওয়ার সময় আসেনি, সেটির সাথে আমি কিছুটা একমত। কারণ ঠিক কোন প্রক্রিয়ায় তাকে আনা হবে, কোন মাধ্যমটি এখানে ফলো করা হবে, বন্দি প্রত্যর্পণ চুক্তিটিকে অনুসরণ করা হবে কিনা, নাকি সরকার ইন্টারপোলের মাধ্যমে এই ব্যবস্থাটার জন্য চেষ্টা চালাবেন, সেটি আসলে একটি নীতিগত সিদ্ধান্তেরও ব্যাপার আছে। এবং কোন সিদ্ধান্তটি কার্যকর হলে তাকে দ্রুত ফিরিয়ে এখানে এনে বিচারের মুখোমুখি করা যায়, বা তার শাস্তি হলে সাজা কার্যকর করা যায়, সেটি কিন্তু আরো বেশি আলাপ আলোচনার ব্যাপার আছে। এবং এটার সাথে যেহেতু বৈদেশিক সম্পর্ক এবং আরো অনেক কিছু জড়িত আছে, আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে যে বক্তব্যটি দিয়েছেন যে ঠিক এই মুহূর্তে তাদেরই এখানে অংশগ্রহণ করার বা উদ্যোগ হয়নি, সেটির সাথে আমি কিছুটা একমত। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। এই আলোচনার সূত্র ধরেই আমরা যদি একটু দেখি যে ব্রিটেনে আগামী 8 ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনা কিভাবে এ সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে। এখানে দুটি প্রশ্ন, আসলে কিভাবে যুক্ত হচ্ছেন সেটা তো আসলেই ভারত বলতে পারবে, একটি আলোচনার বিষয়। আরেকটি যে বিষয় আসলে আলোচনা হচ্ছে, আমরা যদি দেখি যে কিছুদিন আগেই গত সপ্তাহে সম্ভবত ইউএসএতে নিউ ইয়র্কে একটি আওয়ামী লীগের অনুষ্ঠান ছিল, সেখানেও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আসলে প্রশ্ন উঠছে অথবা আলোচনা হচ্ছে
আমি বিবিসি বাংলাতে একটি প্রতিবেদন দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা ধীরে ধীরে এবং ফিরে আসার চেষ্টা করছেন কিনা, এই বিষয়ে আপনার কি মনে হয় রাজিকুজ্জামান রতন? আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো রাজনীতিতে সক্রিয় আছেনই, আবার কি, তিনি তো আছেনই। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিন থেকেই তো নানা ধরনের বক্তব্য দিয়ে কর্মীদেরকে যেমন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, কর্মীদের মনোবল জাগা রাখার চেষ্টা করছেন, প্রতিপক্ষকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এটা তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা তিনি করবেনই। এটা তিনি যদি একদম কারারুদ্ধ না থাকেন তাহলে তিনি তো করতেই পারেন। ফলে আমাদের দেখতে হবে তিনি কি আসলে বন্দী ভারতে, তিনি কি ভারতের অতিথি, নাকি তিনি ভারতের আশ্রিত। যদি তিনি বন্দী হন তাহলে বন্দীকে আমরা ফেরত যাওয়ার জন্য বাংলাদেশ সরকার বলতে পারে, তখন বন্দী বিনিময় করতে পারে। কিন্তু তিনি যদি ভারত রাষ্ট্রের অতিথি হন, অতিথিকে কি ভারত ফেরত দেবে? কিংবা তিনি যদি ভারতের আশ্রিত হন তাহলে, অথবা তিনি তো এখন ধরতে গেলে একদিকে স্টেটলেস পার্সোনালিটি। তো এইগুলো আইনি অনেক জটিলতা আছে, সেটা ঠিক। কিন্তু আমরা যেটা মনে করি যে কিছু কথা আছে, কিছু আচরণ আছে যেটা কখনো কখনো বুমেরাং হয়ে ফিরে আসে। একসময় কিন্তু শেখ হাসিনাই বলেছিলেন তারেক জিয়া সম্পর্কে, ওকে ধরে নিয়ে এসে শাস্তি দেবো। হ্যাঁ, তো এইরকম কথাবার্তা যখন বলেছেন তখন এখন স্মৃতিতে মানুষ এরকম আছে, তাহলে আপনিও অপরাধ করেছেন, তাহলে আপনাকেও ধরে এনে শাস্তি দিতে হবে। এই যে রাজনীতিতে কখনো কখনো পাল্টাপাল্টি কথা থাকে, পাল্টাপাল্টি আচরণ থাকে। এই যে আমাদের বাংলা ভাষায় একটা প্রবণতা আছে না, প্রবাদ আছে না, যে এক মাঘে শীত যায় না। আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু কথা বলার ক্ষেত্রে রাজনৈতিক কথার সঙ্গে সংস্কৃতিটাকে রক্ষা করা দরকার। সেটা আমরা কখনো হতে দেখি নাই, যে কারণে একটা পাল্টাপাল্টি রাজনীতি চলছে। এগুলো এক। দুই নম্বর হচ্ছে, তিনি যখন দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, তার মানে প্রথমত তিনি পরাজিত হয়েছেন বলে তো পালিয়েছেন, তার মানে তো তিনি দেশে থেকেই তার সমর্থকদের নিয়ে লড়াই করতেন। এখন পালিয়ে যাওয়ার পরে তার কি করতে হবে? তাকে দুটো জিনিস দেখতে হবে। একটা হলো তার দেশে যে তার কর্মী সমর্থক, তারা কি করবে। তারা তো এখন নেতৃত্ব শূন্য, এবং কখনো কখনো তারা দারুণ একটা অসম্মানের মধ্যে পড়েছে, যে যখন কেউ বলে তোদের নেতৃত্ব পালিয়ে গেল, এত ক্ষমতা সম্পন্ন মানুষ ধরাকে সরাগারি করতো, আর সে ছাত্র আন্দোলন কিংবা জনগণের অভ্যুত্থান কিংবা শ্রমিকদের সামনে টিকতেই পারলো না। এই কথাগুলো তাদের কর্মীদেরকে প্রতিদিন শুনতে হচ্ছে না। ফলে তিনি তো সেই চেষ্টাটা করবেন তাদেরকে। ফলে আমি মনে করি যে এটা তাদের রাজনৈতিক কৌশলের অংশ, এটা তারা করবেন। আমাদের বিবেচনা করতে হবে এই অভ্যুত্থান থেকে আমাদের শিক্ষাটা কি। এই অভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যদি জনমতকে উপেক্ষা করা হয়, যদি দুর্নীতি এবং দুঃশাসন একসঙ্গে হাত ধরাধরি করে চলে, তাহলে মানুষেরও কিন্তু একটা অভ্যুত্থান ঘটানো ছাড়ার উপায় থাকে না। এবং যেটা দেখুন, আমাদের ইতিহাসে যদি তিনটা পর্ব দেখি, তিনটা অভ্যুত্থান হয়েছে। একটা যদি 69-এর অভ্যুত্থান বলি, তাহলে আইয়ুব খান কিন্তু 10 বছরের ডিকেড অফ ডেভেলপমেন্ট ঘোষণা করার পরে 10 বছর পরে তাকে কিন্তু ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে অভ্যুত্থানের মুখে। এরশাদ তো উন্নয়নের কত গল্প শুনিয়েছে, 9.5 বছরের মধ্যে এরশাদকেও ক্ষমতাচ্যুত হতে হয়েছে। আর 2014 সালের ওই নির্বাচনটা করার পরে 2024 সাল, এই 10 বছরের মধ্যে শেখ হাসিনাকে কিন্তু শুধু দেশ ত্যাগ, ক্ষমতার ত্যাগ নয়, দেশ ত্যাগও করতে হবে। তার মানে কোনো স্বৈরাচারী শক্তি জনগণকে দমন করে দীর্ঘদিন আসলে টিকে থাকতে পারে না। এইখান থেকে যদি আমরা একটু শিক্ষা নিই, যে আগামীতেও যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনমতকে উপেক্ষা নয়, দমন নয়, জনমতকে গুরুত্ব দেবেন, তাহলে এই অভ্যুত্থান থেকে আমরা একটা শিক্ষা নেব। আর একটা শিক্ষা কি নেবো, যে দুর্নীতি করে দেশের সম্পদকে পাচার করে শেষ পর্যন্ত যাদেরকে দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে তারা কেউ বিপদের সময় পাশে দাঁড়ায় না। এই যে হাজার কোটি টাকার আত্মসাৎকারীরা, তারা কেউ কি রক্ষা করতে পারলো আওয়ামী লীগকে? পারলো না তো। ফলে এই দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজদেরকে সহায়তা করে আসলে দল টেকে না, এবং সাধারণ মানুষের কাছেও তার ভাবমূর্তি রক্ষা করা যায় না। এই শিক্ষাগুলো আমাদের কিন্তু নিতে পারলে ভালো হতো। আর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না, এটা অনেক আইনগত বিষয় আছে, এটা আন্তর্জাতিক নানা ধরনের প্রোটোকলেরও ব্যাপার আছে। আমার মনে হয় সে ব্যাপারে আইনি পদক্ষেপ যেভাবে নিলে ভালো হয়, সেটা জহিরুল ইসলাম সাহেব আপনি ঠিকই বলেছেন, যে এটা ছেড়ে দিতে হবে যে কোর্ট কিভাবে এটা দেখে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবারও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছা আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে আরও একটি বিষয়, সেটি হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেছেন
আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায় কখন কোন বাসায় তিনি আছেন সে তথ্য তার কাছে আছে, সেটি আমরা জানি না। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটি আসলে রাখতে চাচ্ছি যে আপনারাও একটি প্ল্যাটফর্মের সাথে জড়িত, অথবা রাজিকুজ্জামান রতন ভাই আছেন, আপনারা আছেন রাজনৈতিক দল হিসেবে। আমি একটু জহিরুল ইসলাম মুসা আপনার কাছেই শুরু করি বিষয়টি, যে আপনারা কি এমন কিছু দেখতে পাচ্ছেন কিনা, আর যদি আওয়ামী লীগ যদি শুরুই করে তারা সংগঠন আবার গোছানো অথবা কাজকর্ম, তো সেক্ষেত্রে তো আসলে সমস্যার কি কি আছে কিছু আপনার কাছে মনে হয়? কারণ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। জি, জহিরুল জি, ইসলাম। ধন্যবাদ। এখানে আমরা যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, সেখানে কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে আওয়ামী লীগের যারা কালপ্রিট ছিলেন, যারা সরাসরি ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন, যারা গণহত্যায় জড়িত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের পর এখানে একটি রিকনসিলিয়েশনের একটি বিষয় আছে, কিন্তু তার আগে তাদেরকে আত্মশুদ্ধির যে ব্যাপারটা, সেই ব্যাপারটির মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হবে। অর্থাৎ যে দুঃশাসন, যে নিপীড়ন, যে গণহত্যা তারা চালিয়েছেন মানুষের উপর, মানুষের অধিকার যেভাবে তারা কেড়ে নিয়েছেন, মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন, মানুষের উপর যে জুলুমগুলো করেছেন, সেগুলোর ব্যাপারে তাদেরকে স্পষ্ট বক্তব্য দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে বিচার করতে হবে। যারা সরাসরি ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন না, বা অর্থ পাচারে জড়িত ছিলেন না, অথবা অন্য কোনো জুলুমের সাথে জড়িত ছিলেন না, তারাও জনগণের কাছে একটা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। এরপরে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে রাজনীতি করবেন, কোন ফরম্যাটে তারা রাজনীতি করতে পারবেন, বা জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করে নিবেন। কিন্তু এই বিষয়টি কি আড়াল করে কোনো কিছুই না করে আপনি কোনো আইনি প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন না, আপনার নিজের ভিতরে কোনো ধরনের রিমোর্স থাকবে না, আপনার কোনো ধরনের অনুশোচনা আপনি দেখাবেন না, আপনি পুরনো একটা বক্তব্য আপনি পেশ করে আপনি আবার রাজনীতিতে এসে মানুষের কাছে আবার সেই দয়া ভিক্ষা চাইবেন, এটা আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ আর সেই পর্যায়ে আছে। কারণ জনগণ যে এই ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই অভ্যুত্থানের যে স্মৃতি, সেটি কিন্তু এখনো সবার মধ্যে তাজা। সেই অভ্যুত্থানে যারা আহত, সেই অভ্যুত্থানে যারা নিহত, তাদের রক্তের যে দায়, সেটি কিন্তু এখনো জনগণকে সব সময় আবেগতাড়িত করে বেড়ায়, জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে একটা প্রেরণা যোগায়। সেই জায়গা থেকে ঠিক এই মুহূর্তেই এই প্রক্রিয়াগুলো অবলম্বন ছাড়াই আওয়ামী লীগ এসে আবার রাজনীতি শুরু করে দেবে আর জনগণ সেটাকে গ্রহণ করে নেবে, এটা আমি আসলে কোনো ধরনের সুযোগ দেখি না। জি, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতেন। একটা জিনিস তো খেয়াল করার মতো যে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে। আওয়ামী লীগের যারা দুর্নীতি এবং দুর্বৃত্ত বলার সঙ্গে যুক্ত ছিল, তারা কেউ পালিয়েছে, কেউ গা ঢাকা দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অসংখ্য নেতাকর্মী তো এখনো দেশে আছে। তারা কি করবে? তারা তো দেশে আছে, তারা টিকে থাকার চেষ্টা করবে, সংগঠিত হওয়ার চেষ্টা করবে, আওয়ামী লীগের নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক। ফলে অলি আহমেদ যেটা বলেছেন, এটার জন্য গোপন সূত্র লাগবে না, পাড়ায় পাড়ায় তাকালেই তো দেখা যাবে। এই পাড়ায় যে দুদিন আগে যে এত ছেলে মেয়ে, এত মানুষ যারা মিছিল করেছিল, তারা সব হাওয়া হয়ে গেল, ভরপুর হয়ে গেল, সব তারা তো আছেই দেশে। ফলে আওয়ামী লীগ সে আছে, কিভাবে আওয়ামী লীগ তার রাজনীতি করবে সেটা তারা ডিসাইড করবে। কিন্তু মানুষের কাছে তাদের তো কিছু জবাব দিতেই হবে। তিনটা প্রশ্নের তো জবাব তাদের দিতেই হবে। এই যে তারা সংবিধানকে নিজের মতো করে দুমড়ে মুচড়ে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল, করে বলেছিল যে ৭-এর ক এবং খ কে যুক্ত করে এবং পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্ত করে, পারলো তারা টিকে থাকতে? বরঞ্চ একটা স্বাভাবিক ভাবেও রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পথটাকে তারা সাংবিধানিক ভাবে রুদ্ধ করতে চেয়েছিল। এটার জন্য তাদের সংবিধানকে বলবো যে মলেস্টেশন, এটার একটা অপরাধ তাদের আছে, সেটার শাস্তি তাদের পাওয়া দরকার। ২ নম্বর হচ্ছে এই যে এত দুর্নীতি দুর্বৃত্তপনা, বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে পুঁজিবাজার থেকে শুরু করে আমাদের সমস্ত ক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি দুর্বৃত্তপনার যারা পরিচয় দিল এবং যারা গোটা দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দিল, সেই দুর্নীতিবাজদের কাছ থেকে দুর্নীতির টাকা উদ্ধার হবে না? এবং সেই জনগণের টাকা যারা আত্মসাৎ করেছিল, তাদেরকে শাস্তি করতে আসতে না তাদের। দ্বিতীয়ত যে বিষয়টা আওয়ামী লীগের করা দরকার, সেটা হলো যে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে হাঁটতে হাঁটতে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে যেটা বিতর্কিত করে তুলেছিল। ফলে আজকে যখন আমরা ডিসেম্বর মাসে কথা বলছি, অথবা আজকে ডিসেম্বরের 5 তারিখ, এই 5 তারিখ মানে হচ্ছে
আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 4 মাস পূর্ণ হলো। তাহলে এই যে গোটা দেশটাকে, তার গণতান্ত্রিক চেতনাটাকে যে ধ্বংস করে দিল, মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন তাকে যে বিতর্কিত করে দিল, তার জবাব তাদেরকে দিতে হবে না? ফলে এগুলো তাদের দিতে হবে। রাজনীতি করার সময় রাজনীতি করতে গেলে এগুলো করেই করতে হবে। তা আমাদের দেশে যে পাল্টাপাল্টি রাজনীতি আছে, এই পাল্টাপাল্টি রাজনীতির সবচেয়ে বড় দুঃখময় বিষয় কি জানেন? যে পাল্টা কিছু হলে একটা সব সাতক্ষণ মাপ হয়ে যায়। এটা তখন হয়তো দেখা যাবে একটা সময় এই সরকারের ব্যর্থতা বা আগামী সরকারের ব্যর্থতার সুযোগে আওয়ামী লীগ হয়তো বলবে আমরাই শুধু ব্যর্থতা, ওরাও ব্যর্থ হয়েছে। মানে তখন এই ব্যর্থতার প্রতিযোগিতায় কে কম ব্যর্থ, কে বেশি ব্যর্থ, এই প্রতিযোগিতায় তারা নেমে যেতে পারে। আমরা মনে করি যে আওয়ামী লীগকে গায়ের জোরে ঠেকানোর দরকার নেই, বরঞ্চ আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে তার বিপরীতে ভালো কাজের নজির স্থাপন করা রাজনীতিতে। তাহলে হবে কি, যে তাহলে আর হুমকি দিয়ে ধমকি দিয়ে কাউকে নিষিদ্ধ করার জায়গা যেটা। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, যে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে গিয়ে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এবং পরে তাতে আগুন দিয়েছেন সেখানে যারা নেতাকর্মী ছিলেন, এবং তিনি সেখানে বলেন যে তারা যদি আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। এবং আমরা যদি একটু দেখি, এর আগে চলতি বছর 22 মার্চ নিজের গায়ে থাকা একটি ভারতীয় চাদর ছুঁড়ে ফেলেছিলেন। বিষয়টি হচ্ছিল এই প্রতিবাদের ভাষা বিএনপি নেতার, আপনি কিভাবে দেখছেন? প্রতিবাদের ভাষা কি ঠিক আছে আপনার কাছে মনে হয়? জি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গটাই আসতে যাচ্ছিলাম যে এর আগে তিনি নিজের গায়ের চাদর তিনি একবার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন একটি সভাতে। তো তখন কিন্তু একটি ক্যাম্পেইন চলছিল যে ভারতীয় পণ্যকে বর্জন করতে হবে। ভারত যেহেতু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, ভারত যেহেতু আওয়ামী সরকারকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেহেতু ভারতকে কাবু করার একটা পদ্ধতি হবে তার পণ্য বর্জন করে তাকে চাপে ফেলা। সেটার অংশ হিসেবে তিনি এর আগেও এরকম একটি কাজ করেছিলেন, এবং তার চেয়ে আরেকটু মাত্রায় এগিয়ে তিনি কিন্তু আজকে যেটি করলেন, তিনি তার স্ত্রীর একটি শাড়িকে তিনি আগুন লাগিয়ে একটি প্রতিবাদের ভাষা হিসেবে তিনি একটি উদাহরণ তৈরি করলেন। তো এটি আসলে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে অনেকভাবে এটির ব্যাখ্যা আসতে পারে। প্রথমত হচ্ছে, যেহেতু ঠিক এই মুহূর্তে বাংলাদেশে প্রচন্ডভাবে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট স্বভাবগতভাবেই তৈরি হয়েছে, এবং মানুষের কাছে এই বিষয়গুলো কিন্তু মানুষ খুব বেশি ক্ষুব্ধ ভারতের এই আচরণে, ভারতের মিডিয়ার আচরণে, ভারতের ক্ষমতাসীন দলগুলোর আচরণে। মানুষ এত বেশি ভারতের বিষয়ে ক্ষুব্ধ হয়েছে যে মানুষের কাছে একটি মানুষ চায় যে তার রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই প্রতিবাদে সামিল হোক, এবং তারাও এমন কিছু উদাহরণ তৈরি করুক যেখানে তারা সেটা থেকে মানুষের মাঝে, বাংলাদেশে যে বিক্ষুব্ধ মানুষগুলো রয়েছেন তারা এক ধরনের প্রশান্তি বা তারা এক ধরনের অ্যাটাচমেন্ট অনুভব করেন। সেই জায়গা থেকে হয়তো তিনি এই কাজটি করেছেন। কিন্তু এটি তার দলের মানুষ কিভাবে নেবে বা অন্যান্য দেশের মানুষগণ কিভাবে নেবে, এগুলো আমি মানুষের উপরেই ছেড়ে দিতে চাই। কিন্তু তিনি নিশ্চয়ই, তিনি একজন অনেক দিন ধরে রাজনীতি করছেন, তিনি ছাত্র রাজনীতি করে এসেছেন। তিনি কি ভেবে এই কাজটি করেছেন, এটি জবাব আমার মনে হয় যে তিনি, বা এটির ব্যাখ্যা তিনিই ভালো দিতে পারবেন। এখানে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। জি, রাজিকুজ্জামান রতন, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। আমার মনে হয় যে কখনো কখনো এটা একটা আবেগময় নাটকীয়তাও হতে পারে। আসলে ভারতের পণ্য আমাদের বর্জন করতে হবে কেন? তখনই আমাদের ভারতীয় পণ্যটা বর্জন করার সার্থক হবে যখন আমাদের নিজেদের দেশে পণ্য উৎপাদনের সক্ষমতাটা তৈরি হবে। তাহলে ওই গা থেকে চাদর ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়ে ক্ষোভ প্রকাশ হয়, কিন্তু বাস্তবে আমাদের হতে হবে যে আমাদের চাদর তৈরি শিল্পটা ডেভেলপ করানো, আমাদের চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, ডিম উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ অর্জন করা, কৃষিতে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, কৃষিক্ষেত্রে ভর্তুকি দেওয়া, আমাদের চিকিৎসার জন্য যে মানুষ ভারতে ছুটে যায় সেই জায়গায় চিকিৎসা ব্যবস্থাটা উন্নত করা, ডাক্তারদের দায়বদ্ধতাটা বাড়ানো। এগুলো করতে পারলে ভবিষ্যতে হবে কি, যে একটা দেশের স্বাধীন স্বাবলম্বী দেশ হয়ে ওঠার সাথে সাথে তার ইন্টারনাল এন্ড এক্সটেন্সিভ হোম মার্কেট, যেটা সেই হোম মার্কেটটাও ইয়ে হয়। এখন ধরুন বাংলাদেশের শ্রমিকদের মজুরি তো ভারতের চেয়ে কম। এখন কি করবে বাংলাদেশের শ্রমিক? তো সুযোগ পেলে তার উচ্চ মজুরির জন্য পৃথিবীর যে কোনো দেশে যায়। তা সে কেন যায়? তার কি তারা দেশপ্রেম নাই? তার দেশপ্রেমের চাইতে তার জীবিকা তার জন্য অনেক বড়। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে আমরা ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে
জিনিসপত্রের দাম এমন বাড়িয়ে দিলাম যে আমরা ডিম 15 টাকায় ডিম আমাদের খেতে হচ্ছে, ভারত থেকে যদি এখানে 8 টাকায় ডিম আনা যায়, তখন মানুষ কি করবে? ফলে আমাদের ধরতে হবে এখানকার ব্যবসায়ী সিন্ডিকেটকে, নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর, নজর দিতে হবে দেশের জনগণের প্রতি, এবং সবচেয়ে বড় কথা এই দেশটা আমাদের, দিন শেষে আমরাই এই দেশে থাকবো, এই মানসিকতাটা দেশের মধ্যে জাগিয়ে তোলা। এগুলো না করলে ওই স্বদেশী আন্দোলনে একসময় এটা ছিল, কিন্তু খেয়াল রাখবেন স্বদেশী আন্দোলনে তখন ছিল একটা স্বজাতিবোধ উদ্বুদ্ধ করবার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। এখন তো আমাদের সেই জায়গাটা নাই, এখন বরং আমাদের রাষ্ট্রের হাতে 7 লক্ষ কোটি টাকার বাজেট। আচ্ছা, 7 লক্ষ কোটি টাকার বাজেটে শিক্ষা বাজেট 5% মানে 12% উপরে যায় না কেন? চিকিৎসা বাজেট 5% উপরে যায় না কেন? কৃষি বাজেট 5% উপরে যায় না কেন? জিডিপিতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে কম বরাদ্দ কেন বাংলাদেশে? এই প্রশ্নগুলো করা উচিত, যাতে আমরা 5 বছরের মধ্যে এমন জায়গায় দেশটাকে নিয়ে যেতে পারি যে কোনো এই সমস্ত খুচরা পণ্যের জন্য কারো কাছে আমাদের হাত পাততে না হয়। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। এবং একই সাথে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।